আমার ছেলে তার স্ত্রীর কথায় আমার সব জমিজমা বিক্রি করে আমাকে পুনে নিয়ে যাওয়ার নাম করে অর্ধেক রাস্তা থেকেই চলন্ত ট্রেনে ঘুমন্ত অবস্থায় আমাকে ছেড়ে পালিয়ে গেল। আমি ফোন করলে সে আমার আওয়াজ শুনেই ফোন কেটে দিল। লোকজন টাকা দিয়ে সাহায্য করে আমাকে গায়ে ফেরত পাঠাল। তখনই আমি একটা এমন কঠিন সিদ্ধান্ত নিলাম যা ছেলে বৌমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। বাবুজি, আমার সাথে এমনটা করবেন না, আমার পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। প্লিজ বাবুজি, আমাকে বাঁচিয়ে নিন। আমি আপনার কাছে আমার কৃতকর্মের ক্ষমা চাইছি। না বাবা, এই ভণ্ডামি আর চলবে না। আর কোন বাবুজি? সেই বাবুজি যাকে তুই লাওয়ারিশ মালপত্রের মতো ট্রেনে ফেলে পালিয়ে গিয়েছিলিস? আর আমি তোকে চিনি না, তুই কে? আর যা কিছুই হচ্ছে তা তোরই করা কাজের ফল। শেষমেশ একজন বাবা তার ছেলেকে তার কৃতকর্মের কি শাস্তি দিল, আসুন জেনে নিই গল্পে। আরে বাবুজি, আপনাকে একবার বললে বুঝতে পারেন না? আমার এখানে গায়ে থেকে নিজের জীবন নষ্ট করার কোনো ইচ্ছে নেই। আপনি কি ভাবেন আমি এখানেই থেকে জীবনভর পচে মরব? আমি এই ছোট জায়গায় থেকে নিজের জীবন নষ্ট করতে চাই না। আমার খুব বড় বড় স্বপ্ন আছে, সেগুলোকে পূরণ করার জন্য আমাকে বাইরে যেতেই হবে। আদিত্য তার বাবুজিকে এইসব কথা বলতে বলতে নিজের মালপত্র গোছাচ্ছিল, কিন্তু তার বাবুজি শিবপ্রসাদজি ক্রমাগত তার হাত থেকে ব্যাগটি টেনে নেওয়ার চেষ্টা করছিলেন। তিনি তার ছেলেকে বারবার বলছিলেন যে, বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? যখন থেকে তোর মা সাবিত্রীর মৃত্যু হয়েছে তখন থেকে তুই তো আমার একমাত্র ভরসা। যদি তুইও আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কার ভরসায় বাঁচব? আমার কথা একটু তো ভাব। কিন্তু তার ছেলে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য জেদ ধরেছিল। অনেক চেষ্টা করার পরেও শিবপ্রসাদজি তার ছেলেকে বাড়ি থেকে বাইরে যাওয়া থেকে আটকাতে পারলেন না। তিনি তাকে এটাও বুঝিয়েছিলেন যে সবাই অন্য শহরে গিয়ে সফল হবে এমনটা নাও হতে পারে। তুই নিজের শহরে থেকেও সফল হতে পারিস। আরও তিনি এই কথা বললেন যে যদি তুই আমার কথা শুনতে না চাস তাহলে আমাকেও তোর সাথে নিয়ে চল। এর উত্তরে তার ছেলে বলল, অন্য শহরে এখন আমার থাকার কোনো জায়গা নেই, তাহলে আমি আপনাকে কোথায় নিয়ে যাব? এখনও তো শুধু আমার চাকরির কথা হয়েছে, এখনও পর্যন্ত আমি চাকরি পাইনি। এই কথা শুনে শিবপ্রসাদজি বললেন, আমি তো এটাই বলছি বাবা, তোর চাকরি এখনও পাকা হয়নি আর তখনই তুই সেখানে যাচ্ছিস। তোর চাকরি পাকা হয়ে যেতে দে, তারপর আমি তোকে আটকাব না। এর উত্তরে আদিত্য বলল, এই শহরে আছেই বাকি ২-৪টে চাকরি, এর চেয়ে ভালো আমি সেখানে গিয়ে নিজের জীবনটা শুধরাই। যদি এই চাকরি না পাই তাহলে অন্য চাকরি খুঁজব। বাবুজি যাই হোক, আমাকে সেখানেই গিয়ে চাকরি করতে হবে। এইটুকু বলে সে শিবপ্রসাদজির হাত ঝটকা মেরে নিজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। তার পিছনে শিবপ্রসাদজি কাঁদতে কাঁদতে তাকে দেখতে থাকলেন, কিন্তু তার ছেলে একবারও পিছনে ফিরে তাকাল না। তিনি পিছন থেকে চিৎকার করতে থাকলেন, বাবা, আমাকে ছেড়ে যাস না, তোকে ছাড়া আমি মরে যাব। এরপর তিনি দরজার কাছে ঘণ্টার পর ঘণ্টা বসে কাঁদলেন, কিন্তু তার ছেলে ফিরে এলো না। এত ঘণ্টা সেখানেই বসে থাকার পর কিছু একটা ভেবে তিনি নিজের চোখের জল মুছলেন এবং ঘরের ভেতরে গেলেন। তিনি তার ছেলেকে ফোন করলেন এবং বললেন, বাবা, তুই কি নিরাপদে পৌঁছে গেছিস? বাবা, আমার তোর কথা খুব মনে পড়ছে। এর উত্তরে তার ছেলে ওপার থেকে বলল, বাবুজি, এটা তো কয়েকদিনের ব্যাপার, ধীরে ধীরে আপনারও একা থাকার অভ্যেস হয়ে যাবে। আর আমি একেবারে ঠিক আছি, একদম নিরাপদে পৌঁছে গেছি, আপনি নিজের খেয়াল রাখবেন। এইটুকু বলে সে ফোন কেটে দিল। এখন সারাদিন শিবপ্রসাদজি এমনিই বসে শুধু নিজের ছেলের কথাই ভাবতেন। তার জীবনে আর অন্য কিছু ছিল না। তার ছেলে এখন অন্য শহরে থাকত আর তিনি বেচারা শুধু তার সাথে ফোনে কথা বলেই খুশি থাকতেন। দিন এভাবেই কাটছিল। একদিন শিবপ্রসাদজি তার ছেলেকে ফোন করলেন এবং তাকে বললেন, বাবা, তুই একটা কাজ কর, তুই এখানে এসে আমাকে তোর সাথে নিয়ে চল। আর টাকার কথা বলছিস তো, আমি এখানে গায়ে পড়ে থাকা অল্পস্বল্প জমি বিক্রি করে দিচ্ছি, আর সেই টাকা থেকে তুই শহরে একটা বাড়ি কিনে নিস এবং নিজের চাকরি করিস। এতে আমাকেও একা থাকতে হবে না। প্রথমে তো তার ছেলে মানা করছিল, কিন্তু পরে সে কিছু ভাবল এবং বলল, ঠিক আছে বাবুজি, যদি আপনি এতই বলছেন তাহলে আমি ৪-৫ দিনের মধ্যে বাড়ি আসছি। তারপর ভাবছি যে জমি আর বাড়ির কি করতে হবে। ৪-৫ দিন পর তার ছেলে আদিত্য বাড়ি এলো এবং ১-২জন দালালের সাথে কথা বলল। এরপর সে শিবপ্রসাদজিকে বলল, বাবুজি, আমরা খুব তাড়াতাড়ি আমাদের সম্পত্তি বিক্রি করছি, তাই এত ভালো দাম পাচ্ছি না, কিন্তু এই দুটি সম্পত্তির দাম তাড়াতাড়ি বিক্রি করেও যতটা বেশি পাওয়া যেতে পারে ততটা বেশি নেওয়ার আমরা চেষ্টা করেছি। আমি সম্পত্তি ডিলারের সাথে কথা বলে নিয়েছি, সে কালই পার্টিকে নিয়ে আসবে এবং ৫-৬ দিনের মধ্যে সব কাগজপত্র তৈরি করিয়ে টাকা আমাদের হাতে চলে আসবে। আজ সেই সম্পত্তি ডিলার কোনো কারণে সেই ক্লায়েন্টকে নিজের সাথে নিয়ে আসেনি, তাই সে সম্পত্তি দেখেনি। কিন্তু সোমবার তো আদিত্যর তার চাকরিতে যাওয়ার কথা ছিল, তাই সে সম্পত্তি ডিলারকে ফোন
করে জানিয়ে দিল যে আপনি চলে যান, আমার বাড়িতে আমার বাবুজি আছেন, তিনি আপনাকে আমাদের ক্ষেত দেখিয়ে দেবেন। সোমবার সেই সম্পত্তি ডিলার আসতেই শিবপ্রসাদজি তাকে তার ক্ষেত দেখালেন, কিন্তু বাড়ির ব্যাপারে কিছু বললেন না, তাই সম্পত্তি ডিলার শুধু ক্ষেত দেখেই চলে গেল। পরের রবিবার যখন আদিত্য এসেছিল তখন সে 1-2 দিনের ছুটি নিয়ে এসেছিল। সে বাড়ি আসার আগেই সেই সম্পত্তি ডিলারের সাথে কথা বলে চুক্তির সমস্ত কাগজপত্র বানানোর জন্য বলে দিয়েছিল। তাই যেদিন আদিত্য বাড়ি এলো সেদিন সম্পত্তি ডিলারও বাড়ি এলো এবং সে সমস্ত কাগজপত্র আদিত্যকে দেখালো। তখন আদিত্য বলল, আরে এগুলি তো শুধু ক্ষেতের কাগজ, আমি তো আপনাকে সব কাগজ তৈরি করতে বলেছিলাম, তাই না? এই উত্তরে সেই লোকটি বলল, আমি আপনার 2টো ক্ষেতের কাগজই বানিয়েছি। আপনার ক্ষেতই রাস্তার ধারে নেই, তবুও আমি আপনাকে ভালো দাম পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর উত্তরে আদিত্য বলল, এটা তো ঠিক আছে আপনার, কিন্তু আমি আপনাকে এই বাড়ির কাগজও বানাতে বলেছিলাম তো। এর উত্তরে সেই লোকটি বলল, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম, তবে ঠিক আছে, আমি তো এমন শুনেছি যে কিছুদিনের মধ্যেই এখানে আশেপাশে কিছু কোম্পানি আসছে। আপনার বাড়ির এখন ভালো দাম মিলবে না, কিন্তু আগামী সময়ে নিশ্চিতভাবেই আপনার বাড়ির ভালো দাম মিলবে। এটা শুনে আদিত্য খুশি হয়ে গেল। সে জমির লেনদেন করে টাকা নিয়ে নিল এবং সেই টাকা নিয়ে বেরোনোরই কথা ছিল, কিন্তু সে ভাবল যে যদি বাবুজিকে এখানেই ছেড়ে যাই তাহলে আবার এসে আমাকে এই বাড়ি বিক্রি করতে সুবিধে হবে না, এর চেয়ে ভালো আমরা তাকে নিজের সাথেই নিয়ে যাই। তাই সে বাবুজিকে বলল, বাবুজি, আপনি আপনার ব্যাগটা ভরে নিন, এখন আমাদের কাছে টাকা এসে গেছে, তাই আমি আপনাকে নিজের সাথে নিয়ে যাচ্ছি। নিজের ছেলের এমন কথা শুনে শিবপ্রসাদজির খুব খুশি হল। তিনি খুব আনন্দের সাথে নিজের ব্যাগ ভরলেন এবং দুজনে অন্য শহরে আদিত্যর চাকরির জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে ট্যাক্সি ধরে তারা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছালেন এবং তারপর রেলওয়ে স্টেশনে গিয়ে তারা পুনে যাওয়ার ট্রেন ধরলেন। এখন ট্রেন চলতে শুরু করেছে। জানালার কাছে বসা শিবপ্রসাদজি খুব আনন্দের সাথে বাইরের দৃশ্য দেখছিলেন। তিনি মনে মনে খুব খুশি ছিলেন। আজ তার স্বপ্ন সত্যিই বাস্তব হয়ে উঠেছিল, কারণ তার সবসময় এটাই মনে হতো যে তার ছেলের তাকে নিজের সাথে নিয়ে যাওয়া উচিত, অথবা ছেলের তার সাথেই গায়ে থাকা উচিত। আর আজ তার ছেলে তাকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। তখন তার পুরনো দিনের কথা মনে এলো। যখন তার বিয়ে সাবিত্রী দেবীর সাথে হয়েছিল, তখনও তিনি এমনভাবেই নিজের ঘরবাড়ি ছেড়ে সাবিত্রী দেবীর সাথে সংসার বাঁধার জন্য নতুন জায়গায় যাচ্ছিলেন। ঠিক সেইভাবেই আজ তিনি সবকিছু ছেড়ে নিজের ছেলের সাথে নতুন শহরে নতুন বাড়িতে থাকার জন্য যাচ্ছিলেন। আদিত্য তার বাবুজির দিকে তাকিয়ে দেখল যে বাবুজি বাইরের দৃশ্য দেখে আনন্দ নিচ্ছেন, তার ঘুম আসছে না। তাই সে টাকার ব্যাগটি নিজের মাথার নিচে নিয়ে ওপরের বার্থে গিয়ে ঘুমিয়ে গেল। কয়েক ঘন্টা পর সে উঠে দেখল যে তার বাবুজি জেগে আছেন। তাই সে বলল, বাবুজি, আপনি একটু বিশ্রাম করে নিন। তখন শিবপ্রসাদজি বললেন, বাবা, এখনও অনেক পথ যেতে হবে, আমার যখন ঘুম পাবে তখন আমি ঘুমিয়ে যাব। এর উত্তরে আদিত্য বলল, বাবুজি, একটু পিঠ হেলিয়ে নিন তো। তাতে আপনি আরাম পাবেন, কতক্ষণ এভাবেই বসে থাকবেন? তখন শিবপ্রসাদজি বললেন, ঠিক আছে বাবা, তুই যখন বলছিস তাহলে কিছুক্ষণ আরাম করে নি। তখন শিবপ্রসাদজি একটি ছোট ব্যাগ নিজের মাথার নিচে নিলেন এবং বিশ্রাম করতে লাগলেন। তখনই তার কখন ঘুম এসে গেল তিনি জানতেও পারলেন না, কারণ আজ পর্যন্ত তিনি একা থাকতেন, তাতে ক্রমাগত ছেলের চিন্তা, তাই তিনি সুখের ঘুম পেতেন না। কিন্তু আজ তার মন শান্ত ছিল, তাই তিনি শান্তিতে ঘুমিয়ে পড়লেন। তারপর কিছুক্ষণ পর আদিত্য তার বাবুজির কানের কাছে গিয়ে তাকে আস্তে আস্তে ডেকে তোলার চেষ্টা করল, কিন্তু তিনি উঠলেন না। তখন আদিত্যর বিশ্বাস হল যে তার বাবুজি গভীর ঘুমে অচেতন হয়ে আছেন। এই সুযোগ নিয়ে আদিত্য তার সব ব্যাগ নিয়ে নিল, বাবুজির ব্যাগটি তার পাশেই রাখল এবং পরের স্টেশনে ট্রেন থামতেই সে তার বাবুজিকে গাড়িতেই ঘুমন্ত অবস্থায় ছেড়ে নিজে ট্রেন থেকে নেমে গেল। এখন ট্রেন সেখান থেকে চলে পরের সফরের জন্য বেরিয়ে গেল, কিন্তু তবুও শিবপ্রসাদজি ঘুমিয়েছিলেন। কয়েক ঘন্টা পর তার ঘুম ভাঙল। তখন তিনি তার ছেলে আদিত্যকে খুঁজতে লাগলেন, কিন্তু সে কোথাও দেখা গেল না। এটা তার নজরে আসতেই তিনি কাঁদতে লাগলেন। তার কান্না দেখে তার সাথে সফর করা আশেপাশের যাত্রীরা তার কাছে এলো এবং তার কান্নার কারণ জিজ্ঞেস করতে লাগল। তখন তিনি বললেন, আমার ছেলে আমার সাথে সফর করছিল, তাকে কি আপনারা কোথাও দেখেছেন? আমার ছেলে কোথায় গেল? এবার তার আর আমার সাক্ষাৎ কিভাবে হবে? তখন তাদের মধ্যে কিছু যাত্রী বলতে লাগল যে সে কিছু কেনার জন্যে স্টেশনে নেমেছিল এবং গাড়ি ছেড়ে যাওয়ার কারণে সে সেখানেই রয়ে গেছে। আবার কিছু লোক বলল যে সে ইচ্ছে করেই নেমে গিয়েছে। সবারই তার প্রতি দয়া আসছিল, কিন্তু সবাই আলাদা আলাদা কথা বলছিল। তখনই টিকিট পরীক্ষা করার জন্য টিসি সেখানে এলো। এত ভিড় দেখে সে বলল, এখানে কি হয়েছে? তখন একজন লোক জানালো যে এই কাকাবাবুর সাথে তার ছেলে সফর করছিল,
কিন্তু সে এখন হঠাৎ কোথায় নেমে গেল বা কোন স্টেশনে পিছনেই রয়ে গেল তা জানা নেই। তখন সেই টিসি বলল, আপনারা শুধু শুধু আন্দাজ করে তাকে বিরক্ত করবেন না। যাদের তার সাহায্য করার ইচ্ছে আছে তারাই এখানে থাকুন, নয়তো শুধু শুধু এখানে ভিড় করবেন না। টিসি এই কথা বলতেই অর্ধেকটা ভিড় কমে গেল এবং লোকজন নিজেদের জায়গায় গিয়ে বসলেন। কিন্তু কিছু লোক এখনও সেখানেই শিবপ্রসাদজির পাশে ছিল। সেই টিসি শিবপ্রসাদজির পাশে গিয়ে বসল এবং বলল, কাকাবাবু, আপনার কাছে কি আপনার ছেলের মোবাইল নম্বর আছে? হয়তো সে কোনো স্টেশনে নেমে গিয়েছিল এবং ট্রেন ছেড়ে গিয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি আপনাকে পরের স্টেশনে নামিয়ে স্টেশন মাস্টারকে বলবো, অর্থাৎ আপনার ছেলে সেখানে এসে আপনাকে নিয়ে যাবে। তার মোবাইল নম্বর আপনার মনে থাকলে আমাকে বলুন, বা কোথাও লিখে রাখা থাকলে আমাকে দিন। তখন শিবপ্রসাদজি বললেন, আমার ছেলের নম্বর আমার জানা নেই। কিন্তু তখনই তার মনে এলো যে তিনি তার ছেলের মোবাইল নম্বর ব্যাগে লিখে রেখেছেন। আসলে শিবপ্রসাদজির কাছে মোবাইল ফোন ছিল, কিন্তু তার ছেলেই সেই ফোনটিও নিয়ে গিয়েছিল। তাই তিনি তৎক্ষণাৎ নিজের ব্যাগে কাগজে লেখা তার ছেলের মোবাইল নম্বর সেই টিসি হাতে দিলেন। সে তক্ষুনি তার ছেলে আদিত্যকে ফোন করল এবং ফোন স্পিকারে দিল। এক দুবার ইং বাজার পর আদিত্য তক্ষুনি ফোন তুলে নিল। তখন সেই টিসি বলল, আমি কি আদিত্যর সাথে কথা বলছি? ওপার থেকে আদিত্য বলল, হ্যাঁ, আমি আদিত্য বলছি। আপনি কে বলছেন? এর উত্তরে সেই টিসি বলল, আমি অমুক এক ট্রেনের টিকিট কালেক্টর বলছি। আপনি আপনার বাবুজির সাথে কথা বলুন। এই বলে সে ফোনটি শিবপ্রসাদজির দিকে ধরল। তখন শিবপ্রসাদজি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুই কোথায় আছিস? নিজের বাবুজির আওয়াজ শুনেই আদিত্য ফোন কেটে দিল। তখন সেই টিসি আবার তাকে ফোন লাগানোর চেষ্টা করতে লাগল, কিন্তু এখন তার ফোন বন্ধ আসছিল। এই সব দেখে সেখানে উপস্থিত লোকজনের কিছু অদ্ভুত লাগতে শুরু করল। তারপর তারা সবাই বুঝল যে এর ছেলে ইচ্ছে করেই একে এখানে ছেড়ে চলে গিয়েছে। এখন তার ছেলের ফোন লাগছে না, তাই টিসি বলল, এর মানে আপনার ছেলে আপনাকে ইচ্ছে করে এখানে ছেড়ে গিয়েছে। তখন শিবপ্রসাদজি বলতে লাগলেন, না, আমার ছেলে এমনটা করতে পারে না। সে নিজেই তো আমাকে এখানে নিয়ে এসেছিল আর বলেছিল যে আমরা অন্য শহরে গিয়ে থাকব। তাহলে সে আমাকে এভাবে অর্ধেক রাস্তায় কেন ছেড়ে যাবে? আমরা ঘরবাড়ি সব ছেড়ে এখানে অন্য শহরে থাকতে যাচ্ছি। তখন তাদের মধ্যে থেকে একজন ছেড়ে এই কথা শুনে শিবপ্রসাদজিকে বলল, ঘরবাড়ি ছেড়ে চলছেন মানে? তখন শিবপ্রসাদজি বললেন, আমরা আমাদের জমি বিক্রি করে দিয়েছি এবং সেই জমি থেকে পাওয়া টাকা নিয়ে আমরা এখানে নতুন বাড়ি নিয়ে সেখানেই থাকব, যেখানে আমার ছেলে চাকরি করে। যেখানে আমরা পেট ভরার জন্য টাকা কামাই, সেটাই তো আমাদের আসল বাড়ি হয়, তাই না? তাই আমরা আমাদের ক্ষেতি বিক্রি করেছিলাম, যাতে সেখানে গিয়ে বাড়ি নিয়ে সেখানেই থাকি। আর সেই কারণেই তো আমার ছেলে আমাকে নিজের সাথে নিয়ে বেরিয়েছিল। শিবপ্রসাদজির এই কথা শুনে সবাই বুঝে গিয়েছিল যে তার ছেলে তাকে ধোঁকা দিয়ে ইচ্ছে করে তার সাথে এমন ব্যবহার করেছে। এখন সেই লোকেরাও কি করত? তারা বলতে লাগল যে আপনি বলছিলেন তো যে আপনার ছেলে পুনেতে থাকে, তাহলে পুনে আসতেই আমরা আপনাকে বলে দিচ্ছি, আপনি সেখানেই নেমে যান। কিছু লোক বলতে লাগল যে পুনে কত বড়, পুনের মতো এত বড় শহরে তিনি নিজের ছেলেকে কিভাবে খুঁজবেন? তাকে খুঁজতে গিয়ে তিনি নিজেই হারিয়ে যাবেন। তারপর সেখানে উপস্থিত সব লোক আপোষে আলোচনা করল এবং একটা সিদ্ধান্ত নিল যে শিবপ্রসাদজির তার গায়ে ফিরে যাওয়া উচিত। তাদের বক্তব্য এই ছিল যে যদি তার ছেলে তাকে খুঁজে থাকে তাহলে সে নিশ্চিতভাবেই তাকে খুঁজতে খুঁজতে গায়ে আসবে। তখন তাদের মধ্যে কিছু লোক বলতে লাগল, কাকাবাবু, আপনার কাছে আপনার বাড়ি আছে কি? তখন শিবপ্রসাদজি বললেন, হ্যাঁ, ক্ষেতি বিক্রি হয়েছে, কিন্তু বাড়িটা তো এখনও আমাদেরই আছে। তখন তাদের মধ্যে একজন লোক বলল, যদি আপনার ছেলে টাকার লোভী হয় তাহলে সে সেই বাড়িটি বিক্রি করার জন্য নিশ্চিতভাবেই কোনো না কোনো দিন আসবে। হয়তো তাকে বাড়ি বিক্রি করতে হবে, তাই সে এত দূরে এনে আপনাকে ছেলে দিয়েছে হয়তো। এখন তার নিজের বাড়ি যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু তিনি একা এত দূরের সফর কিভাবে করবেন? তার কাছে কি তত টাকা আছে? তাকে মাঝখানে কোথাও ট্রেন বদলানোর দরকার পড়লে তিনি কি সেটা করতে পারবেন? এমন বিভিন্ন প্রশ্ন সবার সামনে এসে দাঁড়াল। তখন সবাই ভাবতে লাগল যে তাকে এত দূর থেকে এবার বাড়ি কে নিয়ে যাবে? কারণ সবারই নিজেদের নিজেদের কাজ ছিল, আর আজকের এই দৌড়ঝাঁপের জীবনে কে কার জন্য সময় বের করবে? কিন্তু বলে তো, আজও এই স্বার্থপর দুনিয়াতে কিছু লোক এমন আছে যে তারা অন্যের কাজে আসে। তেমনই একজন লোক শিবপ্রসাদজিকে বলল, আমরাও পুনে যাচ্ছি। পুনে পৌঁছনোর পর আমরা আপনাকে আপনার গায়ে যাওয়ার ট্রেনে বসিয়ে দেব, কিন্তু আমাদের পুনে পৌঁছতেই তখনই আপনার ট্রেনটা পাওয়া দরকার, কারণ আমার সাথে আমার স্ত্রী আছে এবং তার শরীরটা কিছু ঠিক নেই, তাই আমাকে বেশিক্ষণ সেখানে থাকতে হবে না। এর উত্তরে শিবপ্রসাদজি বললেন, পুনে অনেক বড় শহর তো, তাই সেখানে অনেক ট্রেন থাকবে। যদি ভুল করে আমি অন্য ট্রেনে বসে যাই তো, আর সব কিছু হয়েও যায় তো আমি যাব কিভাবে?
কারণ আমার কাছে একটিও পয়সা নেই। তখন তাদের মধ্যে থেকেই একজন লোক 200 টাকা বের করে শিবপ্রসাদজিকে দিতে দিতে বলল, এখন আমার কাছে তো এত টাকাই আছে। তখন শিবপ্রসাদজি সেই টাকা নিতে মানা করতে লাগলেন। এর উত্তরে সেই লোকটি বলল, মুশকিলের সময় অন্যের সাহায্য করা ভালোই হয়, আপনি এই টাকা রাখুন, কম আছে কিন্তু আপনার কাজে আসবে। তার বোঝানোর পর শিবপ্রসাদজি সেই টাকা নিয়ে নিলেন। তারপর সেখানে উপস্থিত সবাই কেউ 100 টাকা তো কেউ 200 টাকা শিবপ্রসাদজিকে দিতে লাগল। এভাবে শিবপ্রসাদজির কাছে এখন 1000 থেকে 1500 টাকা জমা হয়ে গিয়েছিল। ততটা টাকায় তিনি আরামসে নিজের বাড়ি পৌঁছতে পারতেন। এইসব হুড়োহুড়ির মধ্যে পুনে কখন এলো কেউ জানতেই পারল না। তখন সেই ছেলেটি শিবপ্রসাদজিকে বলল, কাকাবাবু, এখন পুনে এসে গেছে, আমরা এখানে নামছি। পুনেতে নামার পর সেই ছেলেটি খোঁজখবর নিল, তো জানা গেল যে 1 ঘণ্টা পর শিবপ্রসাদজির গায়ে যাওয়ার ট্রেন আসছে। তখন সেই ছেলেটি নিজের অসুস্থ স্ত্রী এবং শিবপ্রসাদজিকে সেখানে বসতে বলল, এবং সে তাদের জন্য কিছু খাবার জিনিস আনতে গেল। সে নিয়ে আসা খাবার শিবপ্রসাদজিকে এবং নিজের স্ত্রীকে দিল। তারপর সে শিবপ্রসাদজিকে বলল, কাকাবাবু, কিছুক্ষণ পর ট্রেন এসে যাবে, আপনি সাবধানে সফর করবেন। আর একটা কথা মনে রাখবেন, সফরে কাউকে আপনার সাথে যা কিছু হয়েছে সে ব্যাপারে কিছু বলবেন না, কারণ এই দুনিয়াতে সবাই ভালো হয় এমনটা নয়। আপনার মজবুরির কেউ যেন সুযোগ না নেয় তাই একটু সাহস দেখাবেন, তাহলে আপনি আরামে নিজের বাড়ি পৌঁছে যাবেন। আরেকটা কথা, যাদের সন্তান হয় না তারা কি বাঁচে না? তারপর সে বলল, এখনও ট্রেন আসার আধ ঘন্টা বাকি আছে, যদি আপনার ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশ হতে হয় তাহলে আপনি গিয়ে আসতে পারেন। সফর করে শিবপ্রসাদজির শরীরও খুব ক্লান্ত ছিল, তাই তিনি ওয়েটিং রুমে গেলেন, ভালোভাবে স্নান করলেন এবং আবার সেই ছেলেটি আর তার স্ত্রী যেখানে বসেছিল সেই বেঞ্চে এসে বসলেন। তারপর সেই ছেলেটি তার জন্য নিয়ে আসা খাবার তার ব্যাগে ঠিকভাবে রেখে দিল। তখনই ট্রেন এসে গেল। তারপর সাধারণ কামরার সেই ভিড়ে শিবপ্রসাদজিও সামিল হলেন। কিন্তু ভিড় এত ছিল যে তিনি ট্রেনের কামরায় তো চড়লেন কিন্তু বসার জায়গা পেলেন না। তার দাঁড়িয়ে থাকার বয়স ছিল না, তবুও তিনি যেমন তেমনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সফর করতে লাগলেন। কিছু স্টেশন এগিয়ে যাওয়ার পর তিনি বসার জায়গা পেলেন। তার মনে ক্রমাগত চিন্তা চলছিল। তখনই তার মনে এলো যে ছেলেটি তাকে ট্রেনে বসিয়ে দিয়েছিল সে তাকে ফোন করতে বলেছে। তাই তিনি সামনেই বসা একটি ছেলের কাছে ফোন চাইলেন এবং সেই ছেলেটি লিখে দেওয়া নম্বরে ফোন করলেন এবং তাকে জানালেন যে বাবা, আমি বসার জায়গা পেয়ে গেছি। তখন সে বলল, আপনি নিশ্চিন্ত হয়ে সফর করুন, নিজের বাড়ি পৌঁছে গেলে একবার আবার আমাকে ফোন করবেন। এর উত্তরে শিবপ্রসাদজি বললেন, হ্যাঁ বাবা, নিশ্চয়ই, তুমি তোমার স্ত্রীর খেয়াল রাখবে। এইটুকু বলে তিনি ফোন রেখে দিলেন। তারপর তিনি ভাবতে লাগলেন, এত দৌড়ঝাঁপের জীবনে এই ছেলেটির মতো সাহায্য করার জন্য ঈশ্বরতুল্য লোকও মেলে। তখন আমাদের কত ভরসা লাগে। যদি সে আমাদের সাহায্য না করত তাহলে আমরা পুনের মতো বড় শহরে কোথায় যেতাম, কার কাছে আশ্রয় চাইতাম? তবে এখন তিনি ভাবতে লাগলেন যে আমাদের কাঁদলে চলবে না। যখন আমার স্ত্রীর মৃত্যু হয়েছিল তখন সেই দুঃখ ভুলে গিয়েও আমরা মজবুত মন নিয়ে জীবনযাপন করে এসেছি। সেভাবেই নিজের মন মজবুত করে আমাদের সামনের জীবনটা যাপন করা উচিত, কারণ তখন আপনারাই আমার সাথ ছেড়ে দিয়েছিল, কিন্তু সেই সময় অনেক কষ্টে আমি সবকিছু সামলেছিলাম। সেই সময় আমি নিজের ছেলের জন্য এত কিছু করতে পারলাম, তো এখন নিজের জন্য কেন পারব না? নিশ্চিতভাবেই পারব। ঈশ্বর যখন এত ভালো জীবন দিয়েছেন তখন তাকে অকারণে আমি নষ্ট কেন করব? এই ভাবনা নিয়ে শিবপ্রসাদজি নিজের গায়ের রেল স্টেশনে নেমে গেলেন। সেখানে নামার পর তার কোনো সমস্যা হলো না, কারণ স্টেশন থেকে বাড়ি যাওয়ার রাস্তা তার ভালোভাবে জানা ছিল। তিনি এখন নিজের বাড়ি পৌঁছে গিয়েছিলেন। তখন তার প্রতিবেশিনী তাকে জিজ্ঞেস করতে লাগল, শিবপ্রসাদ কাকা, কি হলো? আপনি তো আপনার ছেলের সাথে অন্য শহরে থাকতে গিয়েছিলেন, তাই না? আপনি যাওয়ার সময় বলছিলেন তো যে আর ফিরে আসবেন না? তখন শিবপ্রসাদজি বললেন, হ্যাঁ, আমি এমনটা বলেছিলাম, কিন্তু আমি এখন ফিরে এসেছি, আর আমি এখন এখানেই থাকব। তাদের পাড়ায় থাকা রামলাল তার বন্ধুও ছিল, তাই আগেরবার আদিত্য এসে গিয়েছিল এই কথাটিও তার জানা ছিল। সেই সময় রামলাল শিবপ্রসাদজিকে বলেছিল, তুই ছেলের কথায় এসে খেতি বিক্রি করিস না। কিন্তু শিবপ্রসাদজি নিজের বন্ধুর কথা না শুনে নিজের ছেলের কথা মেনেছিলেন এবং জমি বিক্রি করে দিয়েছিলেন, আর তার শাস্তি এখন তাকে ভোগ করতে হচ্ছিল। ভবিষ্যতের এমন কিছু হবে এর হালকা সন্দেহ তার বন্ধুরও এসেছিল। আজ সেই সন্দেহ সত্যি প্রমাণিত হতে দেখা যাচ্ছিল। শিবপ্রসাদজি এখন নিজের বাড়িতে গিয়ে তিনি নিজের বন্ধুর মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। তখন রামলাল ভাবল, এখন এর সাথে কথা বলার চেয়ে আমরা সন্ধ্যায় এসে এর সাথে কথা বলবো। সন্ধ্যা হওয়ার পর রামলাল শিবপ্রসাদজির বাড়িতে গেলেন। শিবপ্রসাদজি দরজা খুলে তাকে ঘরের ভেতরে নিলেন।
শিবপ্রসাদজিকে দেখেই রামলাল বুঝে গিয়েছিলেন যে তিনি খুব বিরক্ত আছেন। তাই তিনি শিবপ্রসাদজির পাশে বসে আদর করে জিজ্ঞেস করতে লাগলেন, শিবপ্রসাদ, কি হয়েছে? তুমি এত বিরক্ত কেন মনে হচ্ছ? সবকিছু ঠিক আছে তো? তোমার ছেলে তোমাকে নিজের সাথে শহর নিয়ে গিয়েছিল তো? সে তোমাকে সেখানেই রাখবে এমনটা বলে গিয়েছিল। তাহলে তুমি হঠাৎ ফিরে এলে কেন, তাও আবার একা? সবকিছু ঠিক আছে তো? তোমার কিছু সমস্যা মনে হচ্ছে। কি হয়েছে শিবপ্রসাদ, আমাকে বলো, আমি তোমার ভাইয়ের মতো তো? রামলালের এত আদর করে জিজ্ঞেস করায় শিবপ্রসাদজির চোখ থেকে জল গড়িয়ে এলো। তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। শেষমেশ তিনি নিজেকে থামাতে পারলেন না এবং তিনি তক্ষুনি রামলালকে জড়িয়ে ধরলেন এবং তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। আমি এমন কি পাপ করেছিলাম? এই সব তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন। তখন রামলাল তাকে কোনোমতে শান্ত করলেন এবং বললেন, নিশ্চিতভাবে কি হয়েছে সেটা আমাকে ঠিক করে বলবে কি? তখন শিবপ্রসাদজি তাকে পুরো ঘটনাটি জানালেন। আমি ছেলের সাথে পুনে শহর যাচ্ছিলাম, কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারিনি। অর্ধেক পথেই সে আমাকে ছেড়ে উধাও হয়ে গেল। যখন তাকে ফোন করলাম তখন সে ফোনও কেটে দিল এবং পরে সে নিজের ফোন বন্ধ করে রেখে দিল। এই সব কথা শুনে রামলালজির তো ধাক্কা লাগল যে কোনো ছেলে তার বাবুজির সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারে। তারপর রামলাল নিজের ছেলেকে ডেকে শিবপ্রসাদজির বাড়িতে ডেকে নিলেন এবং তাকে শিবপ্রসাদজির ছেলেকে অর্থাৎ আদিত্যকে ফোন করতে বললেন। সে ফোন করল, কিন্তু আদিত্য তার ফোন ধরল না। হয়তো তার নম্বর তার কাছে সেভ ছিল, তাই তার ছেলে অন্য নম্বর থেকে ফোন করল। তো আদিত্য সেই ফোন তখনই তুলে নিল। তখন রামলাল বললেন, বাবা, আমি রাম কাকা বলছি। আমাকে শিবপ্রসাদের সাথে কথা বলতে হবে। সে তো এখন এখানে থাকে না, সে তোমার সাথে থাকে। কিন্তু আমার তার কথা খুব মনে পড়ছিল, তাই আমি ভাবলাম যে ফোনে কিছুক্ষণ তার সাথে কথা বলি। একটু আমার শিবপ্রসাদজির সাথে কথা করিয়ে দাও তো। রামলালের এমন কথা শুনে আদিত্য ঘাবড়ে গেল এবং সে, বাবুজি এখন আমার কাছে নেই কাকা, আমি পরে আপনার সাথে শিবপ্রসাদজির কথা করিয়ে দিচ্ছি, এমনটা বলতে লাগল। কারণ সে কি জানত যে তার বাবুজি বাড়ি পৌঁছে গিয়েছেন? তার তো এটাই মনে হচ্ছিল যে তার বাবুজি রাস্তায় কোথাও ভটকছেন হয়তো, তাই সে এমন অজুহাত দেখিয়ে সময় বের করার চেষ্টা করেছিল। এখন রামলাল কিছু বলার আগেই তখনই শিবপ্রসাদজি তার মুখের উপর হাত রেখে দিলেন। তারপর আদিত্য ফোন কেটে দিল এবং সেই নম্বর ব্লক লিস্ট করে দিল, যাতে সেই নম্বর থেকে আবার ফোন না আসে। আর আমি বাবুজির সাথে এমন ব্যবহার করেছি, এই কথাটি রামকাকা যেন জানতে না পারে, এমনটা তার মনে হচ্ছিল। কিন্তু সত্যিটা তো তাদের আগেই জানা হয়ে গিয়েছিল। ফোনে শিবপ্রসাদজি নিজের ছেলের আওয়াজ শুনে আবার আবেগপ্রবণ হয়ে গেলেন এবং কাঁদতে লাগলেন, কারণ যাই হোক সেটা বাবার হৃদয় ছিল। কিন্তু এইবার রামলালজি শিবপ্রসাদজিকে বোঝালেন, তুই নিজের ছেলের জন্য কি করিসনি? তারই জন্য তো তুই সব কিছু করেছিস, তবুও সে তোর সাথে এমন ব্যবহার করল। যখন তুই এই গায়ে এসেছিলি তখন তোর কাছে কি ছিল? তোর কাছে কিছু ছিল না, একটা ছোট ক্ষেত ছিল, যার ভরসায় তুই এখানে এসেছিলি এবং নিজের পরিশ্রম দিয়ে তুই নিজের বাড়ি কিনলি। তুই সেটার ওপরেই থেমে থাকিসনি, তুই সেই পরিশ্রম দিয়েই আর একটা ক্ষেত কিনে নিলি, যাতে তোর ভবিষ্যতের জন্যে পড়ে থাকে এবং তোর ছেলে ভালো শিক্ষা নেয়, সে সব জিনিস পায়। তুই এত কিছু করতে পারিস, তোর কি বুদ্ধির অভাব আছে? এইটুকু বলে রামলালজি হাসতে লাগলেন। তখন শিবপ্রসাদজির মুখেও হাসি এলো। তিনি বলতে লাগলেন, তুই একদম ঠিক বলছিস, এখন শুধু আমাকে নিজের কথা ভাবতে হবে। সেই দিন থেকেই তিনি নিজের নতুন জীবন শুরু করলেন। বাড়িতে এখন বেশি কিছু জিনিস ছিল না, কারণ তিনি যাওয়ার সময় কিছু জিনিস বিক্রি করে দিয়েছিলেন, তো কিছু প্রতিবেশীদের দিয়ে দিয়েছিলেন। যেগুলি প্রতিবেশীদের দিয়েছিলেন সেই জিনিসগুলি তো তিনি ফিরিয়ে নিলেন, কিন্তু যেগুলি বিক্রি করেছিলেন সেগুলি তাকে আবার কিনতে হবে, যার জন্য টাকার প্রয়োজন ছিল, আর টাকা কামানোর জন্য কাজ করা জরুরি ছিল। কিন্তু এখন এই বয়সে তিনি কোন কাজ করতেন? তখন রামলাল বলল, তুই আগে যে কাজ করতিস সেটাই কর। আরে আজকের দিনে কোনো মানুষ নিজে কাজ করে না, সবাই অন্যকে দিয়েই কাজ করিয়ে টাকা কামানোর চেষ্টা করে। শিবপ্রসাদজিরও রামলালজির কথা ভালো লাগল, তাই তিনি নিজের পুরনো কাজ আবার শুরু করলেন। তিনি অন্যদের খেতি করার জন্য নিলেন, তাতে তিনি আলাদা আলাদা ধরনের সবজি লাগালেন এবং তাতে তিনি ভালোই টাকা পেলেন। যার ক্ষেত ছিল তার সাথে কথা বলে বছরে তাকে যত টাকা দেওয়ার কথা ছিল তত টাকা তাকে দেওয়ার পরেও শিবপ্রসাদজির কাছে এখন টাকা বেঁচে ছিল। এতে তার দিন দিন খুব লাভ হতে থাকল। তিনি নিজে ক্ষেতের মধ্যে পরিশ্রম করতেন না, কিন্তু যেসব লোককে দিয়ে তিনি এই সব কাজ করাতেন সেই সব লোকের মজুরিও তিনি সময় মতো দিতেন, তাই তার খেতিতে কাজ করার জন্য লোকজনেরা নিজেই তৈরি হচ্ছিল।
ধীরে ধীরে তিনি নিজের একটা ক্ষেত কিনে নিলেন, কারণ এখন তার কাছে নিজের এমন ক্ষেত আর ছিল না। আর সবচেয়ে বড় কথা এই ছিল যে তাকে এখন আগের মতো নিজের ছেলের জন্য ইত্যাদি টাকা কামাতে হচ্ছিল না। তাই নিজের ক্ষেত নেওয়ার পর তার ক্ষেতে যারা কাজ করার জন্য আসত তাদের তিনি বেশি টাকা দেওয়ার চেয়ে তাদের সন্তানদের শিক্ষার খরচ তিনি নিজের টাকা দিয়ে করতে লাগলেন। এত ভালো কাজ করতে গিয়েও বলে তো ঈশ্বর পরীক্ষা নেন, এমনটাই কিছু হলো। এবং একবার ফসল হাতে আসার সময়ই খুব বেশি বৃষ্টি হলো এবং তার সব ফসল নষ্ট হয়ে গেল। সেই সময় তার হাতে কিছুই এলো না। সেই বছর তার কাছে যে অল্প স্বল্প টাকা বেঁচেছিল সেই টাকাও শেষ হয়ে গেল, কারণ ক্ষেতের মধ্যে কাজ করা লোকেদের মজুরি তো তাকে দিতেই হয়েছিল। কিন্তু তখনই তার পরের বছর তিনি নিজের খেতিতে এমন এক ধরনের ফসল লাগালেন যা গায়ের অন্য কেউ নিজের ক্ষেতের মধ্যে ফলায়নি। তাই সেই ফসলের বাজার থেকে ভালো চাহিদা এলো এবং তাকে এই ফসল নেওয়ার জন্য কিছু জায়গা থেকে ধার টাকাও নিতে হয়েছিল। আসলে এই ফসল নেওয়ার সময় তার খুব বেশি চিন্তা এসেছিল যে আমরা এইসব করছি, কিন্তু আমরা এতে সফল হব কি? কিন্তু বলে তো, ঈশ্বর আমাদের পরিশ্রমের ফল আমাদের অবশ্যই দেন। এই সত্যিটা আজ শিবপ্রসাদজিরও মনে এসেছিল। কারণ বৃষ্টিতে ক্ষতি হওয়ার পরেও শিবপ্রসাদজি পিছিয়ে যাননি, তিনি নিজের পরিশ্রম জারি রেখেছিলেন, যার ফল আজ তিনি পেলেন। ধীরে ধীরে তার পরিস্থিতি এখন বদলে গিয়েছিল। এখন ঈশ্বরের তার ওপর এত কৃপা হয়েছিল যে তার ওপর ধন বর্ষা হচ্ছিল। এমনটাই একদিন সেই সম্পত্তি ডিলার একজন পার্টিকে নিয়ে শিবপ্রসাদজির বাড়ি দেখানোর জন্য এলো, কিন্তু সেই সময় শিবপ্রসাদজি বাড়িতে ছিলেন না। তখন সম্পত্তি ডিলারকে দেখেই তিনি বুঝে গিয়েছিলেন যে এ বাড়ি বিক্রি করতে এসেছে। তাই শিবপ্রসাদজি তখনই নিজের প্রতিবেশীদের গিয়ে জানালেন যে যদি তারা খোঁজখবর করে তাহলে তাকে জানাবেন যে এই বাড়ি বন্ধই থাকে। কখনো কখনো এই বাড়ির লোকজন আসে এবং যায়, কিন্তু বেশিরভাগ দিন এই বাড়ি বন্ধই থাকে। যখন সেই সম্পত্তি ডিলার আশেপাশে খোঁজ খবর করল, তখন সেই লোকজন শিবপ্রসাদজি যেমন বলেছিলেন তেমনটাই তাকে জানালো। তখন সে হাসতে হাসতে বলল, তাদের আসা যাওয়া ঠিক আছে, কিন্তু আপনারা এই বাড়িটি দখল করার কথা ভাববেন না, কারণ এই বাড়ি আমি বিক্রি করছি। এই বলে সে পার্টিকে সেই বাড়ি দেখিয়ে বেরিয়ে গেল। তখন তার সাথে ভালোভাবে কথা বলে প্রতিবেশীরা সেই সম্পত্তি ডিলারের নম্বর নিয়ে নিল এবং তাকে বলল যে এখানে কেউ এলে আমরা আপনাকে ফোন করে জানাব। সেই সম্পত্তি ডিলার হাসতে হাসতে নিজের নম্বর দিল এবং বলল, কারো জমি বিক্রি করার থাকলে আমাকে জানাবেন। তারপর প্রতিবেশীরা কথায় কথায় তার কাছে জিজ্ঞেস করল যে এই বাড়ি তো আদিত্যর, তাহলে সে কবে আসতে চলেছে? আদিত্য কবে আসছে এই কথা তারা তার কাছে জিজ্ঞেস করে নিল। এখন শিবপ্রসাদজি আদিত্যর স্বাগত জানানোর প্রস্তুতি নিতে লাগলেন, কারণ শিবপ্রসাদজির আদিত্যকে ভালোভাবে শিক্ষা দেওয়া দরকার ছিল। তাই তিনি পুলিশে গিয়ে অভিযোগ করেছিলেন যে আমার ছেলে আমাকে ধোঁকা দিয়ে জমি বিক্রি করে দিয়েছে এবং আমাকে দূরে নিয়ে গিয়ে সে ছেড়ে দিয়েছিল। শিবপ্রসাদজি অভিযোগ জানানোর পর পুলিশও আদিত্যর আসার অপেক্ষা করতে লাগল। তাদের গায়ের পাশের জমিতে একটি সরকারি কোম্পানি আসার কথা ছিল, তাই সেখানকার জমির দাম খুব বেড়ে গিয়েছিল। এই কথা আদিত্যর জানা হয়ে গিয়েছিল, তাই সে বেশি টাকা পাওয়ার লোভে বাড়ি বিক্রি করার জন্য এসেছিল। সে নিজের বাড়ির দরজা খুলল এবং ভেতর থেকে তার এমন মনে হল যে দরজায় তালা নেই, এর মানে সম্পত্তি ডিলার পার্টিকে নিয়ে ভেতরে বসে থাকবে হয়তো। কিন্তু যখন সে দরজা খুলল তখন সামনের ব্যক্তিকে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ তার সামনে তার বাবুজি শিবপ্রসাদজি ছিলেন, যাকে সে অনেক দূরে ট্রেনে ঘুমন্ত অবস্থায় ছেড়েছিল। তিনিই তার বাবুজি আজ তার সামনে দাঁড়িয়েছিলেন। এখন তার কিছু বুঝতে পারছিল না, সে কিছু বলবে, এগিয়ে কিছু করবে, তখনই সেখানে পুলিশ পৌঁছালো। তখন শিবপ্রসাদজি পুলিশকে বললেন, এই দেখুন, আমার অপদার্থ ছেলে এ প্রথমে আমার জমি বিক্রি করে দিয়েছে এবং এখন এই বাড়ি বিক্রি করার জন্য এসছে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন, সম্পত্তি ডিলারও আসবে। তখনই সম্পত্তি ডিলাররা সেখানে এসে পৌঁছালো, কারণ প্রতিবেশী রামলালজি সম্পত্তি ডিলারকে ফোন করে জানিয়েছিলেন যে আদিত্য এখানে এসছে, তাই সেও তখনই সেখানে এসে পৌঁছালো। তার মনে হচ্ছিল যে এখন একবার আদিত্যর সাথে কথা বলে চুক্তি পাকাপাকি করা যাক। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর আদিত্যকে, বাবুজিকে এবং পুলিশকে দেখে তার ধাক্কা লাগলো। তখনই একজন পুলিশওয়ালা সম্পত্তি ডিলারের কাঁধে হাত রাখল এবং বলল, কিরে, এখানে কেন এসছিস? তখন সে বলল, সাহেব, আমি এই বাড়ি বিক্রি করার জন্য এসছি, আমি শুধু একজন সম্পত্তি ডিলার। এর উত্তরে পুলিশওয়ালা বলল, আচ্ছা, তো এই বাড়িটি কার? এই বাড়ি তো আদিত্য সাহেবের, বাকি কিছু আমি জানি না। তখন সেই পুলিশওয়ালা তার কাঁধ থেকে হাত সরিয়ে তার গলায় ধরে বলল, তুই সেই কাগজে কার সই ছিল সেটা দেখিসনি নাকি? তখন নিজের গলা বাঁচাতে বাঁচাতে সম্পত্তি ডিলার বলল, সাহেব, সেই কাগজের সই তো শিবপ্রসাদজিরই ছিল, কিন্তু আমার কথা তো আদিত্য সাহেবের সাথে হয়েছিল। তার এতটুকুই বলার যথেষ্ট ছিল। শিবপ্রসাদজি তখনই বললেন, আমি বাড়ির কাগজে সই করিনি। এই আমার অপদার্থ ছেলে আমার সাথে এমন ব্যবহার করবে, এমনটা আমার জানা থাকলে আমি জমির কাগজেও সই করতাম না। এ
আমার সাথে প্রতারণা করছে। তারপর পুলিশ আদিত্যকে জিজ্ঞেস করতে লাগলো যে তুই নিজের বাবুজির অনুমতি ছাড়া এই বাড়ি কিভাবে বিক্রি করতে পারিস। তখন তো প্রথমে, না সাহেব, আমি বাড়ি বিক্রি করছিলাম না, আমি তো শুধু বাড়ির দাম বের করার জন্য একে বাড়িতে রেখেছিলাম, এমনটা বলতে লাগলো। কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা একজন পুলিশওয়ালা তার এক কানে মারল। তখন সে তোতা পাখির মতো বলতে লাগলো, সাহেব, আমি টাকার লোভে এসে বাবুজির মিথ্যা সই করে এই বাড়ি বিক্রি করতে চেয়েছিলাম। এই কথাটি বলতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিল। তখন আদিত্যকে পুলিশ নিয়ে যেতে লাগলো। তখন সে বাবুজি বাবুজি বলে চিৎকার করতে লাগলো, বাবুজি এই দেখুন না, পুলিশ আমাকে আপনার সামনেই নিয়ে যাচ্ছে, আর আপনি কিছু বলছেন না, আপনি শুধু তামাশা দেখছেন। বাবুজি? কোন বাবুজি? তোর যখন বাবুজিকে ট্রেনে ঘুম পাড়িয়ে তাকে ধোকা দিয়ে তুই চলে গিয়েছিলি, তখন তিনি তোর বাবুজি ছিলেন না নাকি? যখন যখন আমি তোকে ফোন করার চেষ্টা করেছি, তখন তখন তুই ফোন বন্ধ করে রেখেছিলি বা ফোন কেটে দিতি। তখন কোথায় ছিল তোর বাবুজি? টাকার লোভী তুই। তোর মতো ছেলে হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো। এই যা কিছু ছিল সব তোরই তো ছিল। আমার মরার পর এই সব জিনিস তোরই নামে হওয়ার কথা ছিল, সেটার উপর তোরই তো হক থাকার কথা ছিল। কিন্তু না, সব কিছু তোর আগেই চাইছিল। তুই এত লোভী যে তুই আমাকে মারতেও কসুর করতিস না, বা তুই আমাকে কারো কাছে বিক্রিও করে দিতি। যখন আমি কাঁদছিলাম, আমার তোর দরকার ছিল, তখন তুই আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছিলি। তখন আমার চোখের জল তোর চোখে পড়েনি, তাহলে এখন তোর চোখের জল আমার কিভাবে পড়বে? শিবপ্রসাদজি বললেন, সাহেব, একে এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যান। তখন পুলিশ তাকে এবং সেই সম্পত্তি ডিলারকেও সাথে নিয়ে গেল, কারণ সেও এর মধ্যে জড়িত ছিল। কারণ সেই আদিত্যকে বলেছিল যে, স্যার, আপনি যেমন তেমন করে নিজের বাবুজির সই করিয়ে নিন, বাকি সব জিনিস আমি করছি। পুলিশ এখন তাদের দুজনকেও জেলে ঠুকিয়ে দিয়েছিল। তবে সম্পত্তি ডিলার ক্ষমা চেয়ে, সাহেব, আমি আবার এমন কারো সাথে করব না, এমন অঙ্গীকার করে কিছু টাকা ভরে নিজের মুক্তি করিয়ে নিল। কিন্তু আদিত্য নিজের বাবুজিকে ধোকা দেওয়ার কারণে জেলেই থাকল। সে জেলে থাকতে থাকতেই কতবার নিজের বাবুজির কাছে ক্ষমা চাইল, কিন্তু শিবপ্রসাদজি তাকে ক্ষমা করলেন না। তার কৃতকর্মের শাস্তি তাকে দিলেন। শিবপ্রসাদজি এখন সুখ শান্তিতে জীবনযাপন করছেন। তার নিজের ছেলের অভাব নিশ্চিতভাবেই অনুভব হচ্ছে, কিন্তু তবুও তিনি নিজের ছেলেকে কখনো ক্ষমা করলেন না। তার খেতিতে যারা কাজ করার জন্য আসত, তাদের সন্তানদের শিক্ষার খরচ শিবপ্রসাদজি বহন করছিলেন। এখন সেই সব বাচ্চারা বড় হয়ে ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে। যদিও তারা সেই মজুরদের সন্তান হোক, তবুও যারা তাদের উপর উপকার করেছেন, সেই শিবপ্রসাদজিকে তারা বাচ্চারা ভোলেনি। তাই এমন অসংখ্য সন্তান আজ শিবপ্রসাদজিকে নিজের বাবুজি মনে করে। তাই বাবুজি বলে আওয়াজ দেওয়া কত সন্তান শিবপ্রসাদজি পেয়ে গেলেন। কিন্তু আদিত্য নিজের খারাপ কাজের জন্য বাবুজি নামক ছাদ চিরকালের জন্য হারাল। বন্ধুরা, শিবপ্রসাদজি তার ছেলের সাথে যা করলেন, সে ব্যাপারে আপনার কি মত কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি এমন হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তাহলে আমাদের ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওকে হাইপ অবশ্যই দিন। আবার দেখা হবে এক নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজের এবং নিজের আপনজনদের খেয়াল রাখুন এবং সব সময় হাসতে থাকুন। ধন্যবাদ।